নমস্কার। প্রথমেই আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আদাব। মানে আজকে এই যে আলোচনা বা এই যে এই অনুষ্ঠানের প্রথম আমার যে দিকটা তুলে ধরার বিষয় এবং যে দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনসিপি যে নতুন দলটা এবং যে নির্বাচনের বাংলাদেশের যে নির্বাচন আসন্ন, এই নির্বাচনে এনসিপির যে ভূমিকা এবং পাশাপাশি হঠাৎ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছিল তাদের একটা রাজনৈতিক পরিচয় তৈরি হয়ে যাওয়া, ঠিক এই বিষয়টা কতটা প্রাসঙ্গিক এবং বাংলাদেশের জন্য এই মুহূর্তে এই এনসিপি দলের কি ভূমিকা সেটা নিয়ে একটু আলোচনা করবো। আমি প্রথম প্রশ্নতে যাবো এবং প্রথম প্রশ্ন আমার এটাই যে এনসিপি দল, আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলনকারী এবং আপনারা কি কোনোভাবে এনসিপি দলকে সমর্থন করছেন এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। মনিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসলে আজকে ইনভাইট করার জন্য। প্রথমত বিষয় হলো, দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটার যে সূচনা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, পরবর্তীতে এটা গণ অভ্যুত্থান থেকে বিপ্লব এবং সরকার গঠন, বা বিপ্লবী সরকার যেহেতু হয় নাই, এখানে অন্তর্বর্তীকালীন সরকার নামে একটা সরকার আমরা গঠন করেছিলাম। যদিও সেখানে আমাদের কিছু দ্বিমত বা মতভেদের পার্থক্য রয়েছে, বাট এখানে যে বিষয়টি আপনার জানতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় কোটা সংস্কারকে কেন্দ্র করে, সেটা 5ই জুন থেকে। এবং পরবর্তীতে আন্দোলনে আপামর জনসাধারণ, যদি বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্টিসিপেশন আসে, সেটা হচ্ছে 10ই জুলাই। অফিসিয়াল পার্টিসিপেশন আসে হচ্ছে 15ই জুলাই থেকে। 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাটাক করা হয়, তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কর্তৃক অ্যাটাক করা হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো ভেঙে করে দেওয়া হয়। তো ওইখানে কোটা সংস্কার আন্দোলন নামক যে আন্দোলনটা ছিল, তার কি বলবো, তার পতন ওখানেই, বা সেটা ওখানেই শেষ। এর পরবর্তীতে যেটা ছিল সেটা সম্পূর্ণ গণ-অভ্যুত্থানের আন্দোলন, যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বানে হাত ধরে এসেছিল। তো সেই জায়গা থেকে একটা কমন ফ্যাক্টর সবার ছিল যে শেখ হাসিনাকে তাড়াতে হবে। তো শেখ হাসিনাকে তাড়াতে হবে, এই কমন ফ্যাক্টরটার জায়গা থেকে বিএনপি, জামাত বা অন্যান্য আরো যে সমমনা দল, বামপন্থী দল, ডানপন্থী, মধ্যপন্থী, সবাই একত্রিত হয়ে এই কমন ফ্যাক্টর নিয়ে কাজ করছিল। যেখানে 18 তারিখ অ্যাটাক করার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হয়, প্রায় ওই একই দিনে প্রায় মিনিমাম 20 থেকে 25 জন নিহত হয়। তো পরবর্তীতে এটা যখন আমরা আমাদের দাবি হিসেবে আমরা একটাই চেয়েছি, যে এক দফা দাবি, যেটা শুরুতে আমরা আমাদের জায়গা থেকে ঘোষণা করেছি, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পদত্যাগ করতে হবে, এবং একই সাথে সেই জায়গা থেকে এই যে এর পিছনে যারা কলকাঠি নেড়েছিল এবং হচ্ছে এর পিছনে যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা আমাদের যে নিমিত্তে স্বৈরাচারী সরকার আর যে কোনোদিন গঠন হতে না পারে, অর্থাৎ স্বৈরাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সরকার গঠন করার কথা ছিল, সেখানে কিন্তু আমরা প্রচলিত যে আমাদের যেই সংবিধান যেটি রয়েছে, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আবার নতুন আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, যেটা নিয়ে বিশাল বড় একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। এবং ওইখান থেকেই কিন্তু একটা ডিভিশন হলেও ছিল, একটা বিভাজন সেখান থেকে লক্ষিত হচ্ছিল। বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের ডিভিশন বা এক ধরনের বৈষম্য কিন্তু ওই সময়ও চলে আসছিল। তো এই বিষয় নিয়ে কিন্তু বারবার কথা উঠে আসছে, যে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে বা একীভূত করতে ব্যর্থ হয়েছে। এবং সেই জায়গা থেকে স্পষ্টভাবে পরবর্তীতে যখন এই যে রাজনৈতিক দল আসতো, এনসিপি সেটি আসছে, সেখানেও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় সে অর্থে কোনো পার্টিসিপেশন নাই। একই জায়গা থেকে এই রাজনৈতিকভাবে দল গঠন করার কারণে তারা একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয়ে গিয়েছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপামর জনসাধারণ সবার প্ল্যাটফর্ম ছিল। আর একটা লম্বা সময় বলতে গেলে একেবারে শুরু থেকেই তারা কিন্তু রাজনীতি বিমুখ ছিল। এই যে 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে দ্বারটি উন্মোচন হতে পারতো, অর্থাৎ 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিষয়টি ঘটতে পারতো, যে তারা রাজনীতিতে আসার মতো একটি পরিবেশ সৃষ্টি হতে পারতো, সেটিও কিন্তু আসলে আশায় নৈরাশ্য হয়েছে। তো সেই জায়গা থেকে এনসিপির প্রতি সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো পরবর্তীতে নাহিদ ঘোষণা করলো, যদিও নাহিদের এই ঘোষণাকে আমরা কেউ তোয়াক্কা করছি না, সে ঘোষণা করলো যে কোনো সমন্বয়ক থাকবে না, বা নাহিদের বৈষম্য বিরোধী ছাত্র ঘোষণাকে আন্দোলনটা আসলে বুঝলাম না, সে অর্থে আরেকবার বলুন। নাহিদের এই ঘোষণাকে আমরা আসলে সত্যিকার অর্থে তোয়াক্কা করছি না। নাহিদও একজন সমন্বয়ক থেকে নাহিদ তো উপদেষ্টা এক সময় এনসিপির, মানে নাহিদ তো এক হয়েছে। সময় বৈষম্য আমি বিরোধী আন্দোলনকারীদের একদম অন্যতম প্রধান মুখ ছিল। এখন সে রাজনৈতিক দল গঠন করে, তাহলে এই তোমাদের বক্তব্যের উপর দাঁড়িয়ে যদি দেখা আমরা যায় তো তাহলে সিমিলার বক্তব্যটা এরকম কোথাও গিয়ে দাঁড়াচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন আর এই এনসিপি দুটো একেবারে আলাদা দিক, দুটো আলাদা দল, দুটো আলাদা জায়গা। সেটা কি ভুল হবে আমি যদি এটা বলি? হ্যাঁ, মৌলিক দিক থেকে চিন্তা করলে তো অবশ্যই আলাদা, কারণ একটা তো রাজনৈতিক দল হিসেবে নামকরণ করিয়েছে, আরেকটা তো রাজনৈতিক কোনো ভিত্তি নেই, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। তো সেই জায়গা থেকে তো দুটো ভিন্ন। আর সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র তবে আন্দোলনের কতজন নেতাকর্মী তাই যদি এনসিপিতে নাম হয়, লিখিয়েছে, সেটি অনেক বড় একটা প্রশ্ন রাখে। তবে এই বৈষম্য বিরোধী আন্দোলন যেটা,
সেইটা কি কোথাও গিয়ে ঠিকঠাক মর্যাদা পাবে বা পেলো? না, আমার এক কথায় যদি এটা আসলে এক কথায় এটার প্রশ্নের উত্তর জবাব দেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা আমাদের শুরুতে যখন আন্দোলন শেষ তখন ওই মুহূর্তে আমাদের যে 625 জন, আরো বেশি হতে পারে, আমার ঠিক খেয়াল নেই এক্সাক্ট ফিগারটা, 600-এর অধিক যে সমন্বয়ক ছিল তাদেরকে নিয়ে স্পষ্টভাবে যেটার কি রূপরেখা হতে পারে, এটা অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি সেটি আমরা ঠিকঠাক না করে ওই মুহূর্তে টোটালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে যার যার মতো যাচ্ছিল, যেহেতু আন্দোলন শেষ মুহূর্তে সেন্ট্রালাইজ ছিল না। 17 জুলাইয়ের পরে আন্দোলনে কোনো সেন্ট্রাল বর্ডার বলে কিছু ছিল না। 17 জুলাই পরে পুরো আন্দোলনটা আমরা নিজেদের মতো করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ছিলাম তারা একত্রিত হয়ে আমরা গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যাই, সেটি আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে মুলতবি ঘোষণা করা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টেকটা বা পুরো আন্দোলনের যে বিপ্লবের যে স্টেক সেটা একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত করে সেইটা দিয়ে রাজনীতিক একটা বন্দোবস্ত করার চিন্তা ভাবনা ছাড়া আর কিছু আমরা মনে করছি না। তো সেই জায়গা থেকে দুটো ভিন্ন। কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা কোথাও গিয়ে এই নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এরা ব্যবহার করলো বলে মনে হয় না? আমার আপাত দৃষ্টিতে আমার কাছে সেটাই মনে হচ্ছে, কারণ একটা জায়গা থেকে আমি নিজে তো পার্টিসিপেন্ট অবজারভেশন হিসেবে নিজে এটা সমন্বয়ক ছিলাম, সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবে দেখেছি যেটা যে আমাদের জায়গা থেকে কোনো অসঙ্গতি কোনো বিষয় নিয়ে আমরা কাজ করলাম। কারণ আপনি দেখেন 5ই আগস্টের পরে দেশে কোনো সরকার কিন্তু নাই, গভর্নমেন্ট ফল করছে। তো সেই জায়গা থেকে এর পরবর্তী জায়গা থেকে কিন্তু আমরা সম্পূর্ণ নিজেরা নিজ উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার দর নিয়ন্ত্রণ, কোনো জায়গায় ডাকাতি হলে সেখানে স্টুডেন্টরা সেনাবাহিনী নিয়ে চলে যাওয়া, এই জিনিসগুলো সম্পূর্ণ নিজ উদ্যোগে করেছে। এই সুন্দর একটা সিস্টেম যেভাবে বিল্ড আপ করেছিল সেটাকে অর্গানাইজ করতে না দেয়া এবং পরবর্তীতে পলিটিক্যাল পার্টি ঘোষণা করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা, টোটালি আমার কাছে মনে হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সত্যিকার অর্থে তালেমালেপন করা হয়েছে এবং অবমূল্যায়ন করা হয়েছে। তবে একটা প্রশ্ন আজাদ বাবু আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা, তাহলে তাদের যে একটা হিউজ অর্থাৎ একটা বড় অঙ্কের যারা ছাত্ররা ছাড়াও যারা বিভিন্ন রাজনৈতিক পরিচয় বাদ রেখেই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা কি এনসিপি দলে ভিন্ন শেষ পর্যন্ত? এখানে আসলে অনেক মাল্টিডিমেনশনাল ফ্যাক্ট আছে। দেখেন, বিষয় হলো যে এখানে বিএনপি ছিল, জামাত ছিল, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী সবাই এখানে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ব্যানার না। সবার কমন ফ্যাক্টরটা ছিল শেখ হাসিনার পতন ঘটানো, স্বৈরাচারের পতন ঘটানো। 16 বছর যাবৎ বিএনপি কোনো রাজনীতি করতে পারে নাই, জামাতও কোনো রাজনীতি করতে পারে নাই, একই সাথে বাম সংগঠন যারা ছিল তারাও অনেকটা চাপের মুখে ছিল। তো এই জায়গাগুলোতে তারা যখন 16 বছর পরে যখন আসছে তাদের মধ্যে এক ধরনের চিন্তা চেতনা আসছে যে শেখ হাসিনা পড়ে গিয়েছে, নতুন কোন রাজনৈতিক ফরমেশন। সবার তো আকাঙ্ক্ষা একটা ছিল যে আজকে তাহলে কাল একটা রাজনৈতিক দল আসবে, সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে আসবে, সেটা সংস্কারের পরে আসবে, সংস্কারের মধ্যে দিয়ে আসবে। কিন্তু এভাবে রাজনৈতিক দল গঠন করে হুট করে একটা সাইড চেপে যাওয়া, এটা আসলে অত্যন্ত বোকামি ছিল। আমার প্রশ্নটা হচ্ছে, মানে যেটা গুরুত্বপূর্ণ তো বটেই, সেটা হচ্ছে যে এই এনসিপি দলটা গঠন করলো এবং এই এনসিপি দল গঠন করার পর দেখা গেল তাদের সংগঠন তারা বিস্তার করার চেষ্টা করছে। তো এই একটা দল গঠন করে, রাজনৈতিক দল গঠন করে এই সংগঠন, এটা একটা সামান্য টাকার ব্যাপার নয়। এই ফান্ডিং তারা কোথা থেকে পাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। একটা ফান্ডিং এর বিষয় নাহিদ নিজে কিন্তু উল্লেখ করেছে যে তাদের কিছু রাজনৈতিক দল আছে, তারা হচ্ছে তাদেরকে ডোনারশিপ দিচ্ছে। আরেকটা হচ্ছে ক্লাউড ফান্ডিং এর কথা তো বললো, যে রিসেন্টলি গণসাধার কথা। আর আরেকটি বিষয় হচ্ছে যে বাইরে থেকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তারা তাদেরকে ফান্ডিং করে থাকতে পারে, এটির কথা এই বলেছে। ফান্ডিং, আমি এইটাই এর বলছি, বাইরে বাইরে থেকে যে ফান্ডিং আসে সেটা কোথাও গিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ফান্ডিং। তার কারণ এনসিপি দলে প্রধানমন্ত্রী মুখ বলে তো কেউ নেই, আমরা তো দেখতে পাচ্ছি না প্রধানমন্ত্রীর মুখ, এবং সেইখানে প্রধানমন্ত্রীর মুখ যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা আপনি এনসিপি দলে প্রধানমন্ত্রী মুখটি সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করতে যাচ্ছেন, আপনি সেই দৃষ্টিকোণ থেকে বলছেন? একদম। আচ্ছা, না, এই বিষয়ে আমি আমার আমার বলার অনেক কিছু আছে আসলে। দেখুন, এইখানে আসলে আপনার নির্বাচনের জায়গা থেকে এখন পর্যন্ত এই দলটি নিবন্ধন পায়নি। প্রথমত বিষয় হচ্ছে এটি, এখন পর্যন্ত নিবন্ধন পায়নি। তো সেই জায়গা থেকেও অনেক ধরনের প্রশ্ন কিন্তু তুলছে যে নিবন্ধন পায়নি একটা দল, এটার সাথে এভাবে বসে আলোচনা করা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বারবার চলে যাওয়া, উপদেষ্টা মন্ডলীদের সাথে মিটিং হওয়ায় সেটা কেন? সেটার একটা ভ্যালিড রিজন হতে পারে গণঅভ্যুত্থানের শক্তি যাদের নেতৃত্বে স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশ বের হয়ে আসছে, সেই দিক থেকে তাদেরকে একটা অনার করা, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের জায়গা থেকে
তরুণ নেতৃত্ব রাজনীতিতে আসতে চায়, তাদের অবস্থান থেকে এখানে 3জন উপদেষ্টা আছে, যদিও 2জন উপদেষ্টাকে নাহিদ স্পষ্ট হয়ে বলেছে ওই 2জন উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই বা কোনো যোগ নাই, রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এভাবে উল্লেখ করেছে। এটি একটি বিষয়। আর তৃতীয়ত হচ্ছে যে কিংস পার্টি হিসেবে উল্লেখ করতে চাইছে অনেকে, যেটির সাথে একেবারে আমি দ্বিমত পোষণ আসলে করবো না। কারণ কয়েকদিন আগে যখন মার্চ ফর জাস্টিস বা হচ্ছে মার্চ ফর ইউনিটি বা এনসিপির মানিক মিয়া এভিনিউতে এনসিপির যখন উদ্বোধনী অনুষ্ঠান হয়, সেখানে আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনারের কাছ থেকে বা ডেপুটি ডিসি অফিস থেকে গাড়ি সরবরাহ করা হয়েছে। এখন সেটিকে আপনি দুইভাবেই বলতে পারেন যে কিংস পার্টি হচ্ছে যে না, গণঅভ্যুত্থানের শক্তি তাদের হাত ধরে গণঅভ্যুত্থান হয়েছে, তারা নতুন, তারা তরুণ, এই জায়গা থেকে তারা একটা রাজনৈতিক দল ফর্ম করেছে, সেই জায়গা থেকে তাদেরকে এই হিসেবে অনার করা উচিত, এই হিসেবে তাদেরকে সম্মান করা উচিত, এই জায়গা থেকে তাদেরকে জেলা উপজেলা থেকে বিভিন্নভাবে সমর্থন দিচ্ছে, সেটি একটি বিষয়। আচ্ছা, এইখানে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আন্দোলন ছিল, যে আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী মানে একটা বড় আন্দোলনের আকার পেল। এবার ঘটনা যেটা দেখা গেল যে এই রাজনৈতিক দল গঠন হলো, তারা আন্দোলন করেছেন, তারা দল গঠন করে তারা আলাদাভাবে নির্বাচন লড়বেন, সেটাও ভালো কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হাসনাত আবদুল্লাহ বা এই যে নাহিদ ইসলাম, এরা আসলে কতটা যোগ্য, এদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে কখনো? আচ্ছা, যোগ্যতার প্রশ্নে আসলে খুব আসলে এভাবে বলার কারণ হচ্ছে এখানে যারা আছে তারা কেউ আগে রাজনৈতিক কোনো দল করে আসে নাই, রাজনৈতিক কোনো দল করে আসে না। এনসিপিতে একাধিক নেতা আছে যারা পূর্বে বামপন্থী সংগঠনে ছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করে আসছে, সেই সংগঠনগুলোতে ছিল, তাদের এক্সপিরিয়েন্স যেটা আছে, তো সেই অর্থে এদের কোনো এক্সপিরিয়েন্স সেই অর্থে নাই, ফিল্ড পলিটিক্সের এক্সপিরিয়েন্স বলতে গেলে কারোই নাই। আমার অন্তিম প্রশ্ন, একজন বৈষম্য বিরোধী আন্দোলনকারী, বঞ্চিত বৈষম্য বিরোধী আন্দোলনকারী, আপনারা কোনোভাবেই রাজনৈতিক দল এনসিপি গঠন হোক চাননি, এবং এই যে বঞ্চিত হয়ে থেকেছেন, বঞ্চিত হয়ে পড়েছেন একটা বিপ্লব সৃষ্টি করার পরেও, ঠিক সেই দিক থেকে, সেই দৃষ্টিকোণ থেকে গোটা বাংলাদেশের ভবিষ্যৎ কি? শেষ প্রশ্নটা অত্যন্ত চমৎকার এবং অনেক লম্বা একটা উত্তর আসলে এটার। বাংলাদেশের ভবিষ্যৎ আসলে নির্ভর করবে জনগণের উপরে, এবং আমাদের 1971 সালের পরে প্রথম যে ফেইলিয়ারটা যেটা ছিল সেটা হচ্ছে কোনো রাজনৈতিক জনশক্তি গঠন করা হয়নি। বাংলাদেশের জনগণ রাজনৈতিক জনশক্তি হিসেবে তারা রূপ লাভ করতে পারে নাই। এই জায়গা থেকে 24-এর গণজাগরণ, জুলাই অভ্যুত্থান, বিপ্লব, আমি যেটাই বলি, যে আঙ্গিকেই বলি, এত বড় একটা গণজাগরণ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় গণপ্রতিরোধ হয়েছে। এটার পরে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন হয়, এখনো যদি ভোটের মাঠে যদি মার্কা দেখে ভোট দেব, অমুক ভাইকে আমি চিনি বিধায় ভোট দিব, এই ধরনের সিস্টেমে যদি এখনো তারা চলে, তাহলে সত্যি এটাই হবে বাংলাদেশের জন্য চূড়ান্ত পরাজয়। সেই জায়গা থেকে রাজনৈতিক জনশক্তি গঠনের জন্য তো এনসিপি অনেক বড় ভূমিকা রাখতে পারতো, কিন্তু সেই জায়গা থেকে যে গতিতে তারা এগোচ্ছে, যেভাবে তারা স্বৈরাচারের অনেকাংশে পুনর্বাসন তারাই দিচ্ছে, কদিন পর পরই দেখা যাচ্ছে আওয়ামী লীগের অমুক নেতা তমুক তারা হচ্ছে বিভিন্নভাবে তাদের সংগঠনে তারা যুক্ত হচ্ছে বা তাদের সংগঠনে বড় ভূমিকায় আসছে। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে জনগণের মনে তখন একটা অবিশ্বাস সৃষ্টি হবে। আমি বলছি, মানুষ তাহলে ভোটটা দেবে কাকে? বিএনপি ছাড়া তো আর কোনো উপায় নেই তাদের। সেটাই তো, এখন বিএনপি তো যেভাবে বিএনপির জায়গা থেকেও তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাদের জায়গা থেকে তারা যেভাবে এখনই নির্বাচন চাচ্ছে, তারা মনে হচ্ছে যে অপোজিশন পার্টি ক্রিয়েশন ছাড়াই তারা নির্বাচন চাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে নির্বাচনে ভাবে একপাক্ষিক ভাবে নতুন আরেকটা দল ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো হয়ে যাবে। তো সেই জায়গা থেকে নির্বাচনের প্রশ্নবিদ্ধ হবে, অন্য কোনো আলটিমেটলি অপোজিশন কোনো পার্টি তো আর থাকছে না। সেই ক্ষেত্রে ভোটটা আসলে কাকে দিবে? আপনি ভালো প্রশ্ন করেছেন। তো এই জায়গা থেকে আসলে এটি অনেক বড় একটা প্যারাডক্স। তো এই জায়গা থেকে এনসিপি বিরোধী দল হিসেবে আসতে চাচ্ছে কিনা, এনসিপির অলরেডি এনসিপির এগেইনস্ট অনেক বড় একটা ক্লেম চলে আসছে যে তারা 100 সিট চেয়েছে সেনাপ্রধানের কাছে, এরকম একটি গুজবও চলে আসছে। গুজব আমি গুজব হিসেবে উল্লেখ করলাম যেহেতু তারা এই বিষয়ে সম্পূর্ণ নাকচ করেছে। কিন্তু এরকম বিষয় যদি হয় যে আমি নেগোসিয়েশন করে 100 সিট দিলে আমি যাবো নির্বাচনে, আদারওয়াইজ যাবো না, সেটিও যেমন অত্যন্ত সুখকর নয়, একইভাবে এটাও অনেক বড় রাজনৈতিক ব্যর্থতা হবে। এই সরকারের ব্যর্থতা হবে যে নতুন ভাবে পলিটিক্যাল পার্টি সংস্কার, কারণ জনগণের মন কখন উঠেছে, সংস্কার তারা হতে দেখছে না, সংস্কার ব্যাহত হতে দেখছে, সেই অর্থে কোনো ধরনের সংস্কার হচ্ছে না বিধায়ী জনগণ কিন্তু তখন দ্রুত নির্বাচনের কথা বলছে। এখন নির্বাচন যদি করে সেক্ষেত্রে আবার কাকে ভোট দেবে সেটা, এই যে বললাম একটা প্যারাডক্সের মধ্যে চলে আসছে। এই দায়ভারও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পড়তে হবে। তাহলে তো একদম পরিষ্কার যে
এই অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, এনসিপি, নির্বাচন, এই সমস্তকে যদি একটা গ্লাসে জুস বানানো হয়, তাহলে সেই জুসটা একেবারে পরিষ্কার যে ভবিষ্যৎ অন্ধকার। আমার কাছে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। এটা তো তবে একটা ভয়ানক বিষয়, একটা ভয়ানক মন্তব্য। জি, অবশ্যই। কিন্তু এখানে আমি আসলে আশাহত হওয়ার মতো আসলে কিছু দেখছি না, কারণ এতটুকু অন্তত নিশ্চিত আওয়ামী লীগ আর ফিরে আসছে না, শেখ হাসিনা আর ফিরে আসছে না, এতটুকু নিশ্চিত। তো সেই জায়গা থেকে আমাদের সবাই, এখনো তো সময় আরো বাকি আছে, আগামী এপ্রিল পর্যন্ত টাইম চেয়েছে, সেখানে এপ্রিলে। শেখ হাসিনা ফিরলেই অন্ধকার কাটবে, এটা কি বলছেন? না না, সেটা আমি বলছি না, সেটা আমি বলছি না। অ্যাটলিস্ট একটা স্বৈরাচারকে তো আমরা স্ট্রাইক দিতে পেরেছি। মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার, এনসিপি সব মিলিয়ে এক জায়গায় দাঁড়ালে অন্ধকার, আবার ওদিকে হাসিনাও ফিরবে না, তাহলে এই অন্ধকার থেকে আলোর দিকে আসবে কি করে বাংলাদেশ? আরো সময় ক্ষেপণ করতে হবে। কেবলমাত্র আপনি 9 মাসের মধ্যে যতটুকু যাওয়া দরকার, একটা আমি ফলশ্রুতি আমি বলতে পারি, একটা জায়গা থেকে আমি আমার একটা জায়গা থেকে আসার আমি যেটা দেখতে পেরেছি, আমাদের মধ্যে যতটুকু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা অনেক বড় একটা অংশ যারা রাজনীতি বিমুখ ছিল, তাদের কিছুটা হলো রাজনীতির প্রতি তাদের কিছুটা হলো সিম্প্যাথি গেইন হয়েছে, এবং তারা এতদিন পর্যন্ত যারা বলতো যে এই দেশ ছেড়ে চলে যাওয়া, ডিগ্রি একটা নিয়ে দেশের বাইরে চলে যাও, এই যে সিচুয়েশনটা যে এখান থেকে ডিসমেন্টাল যারা বলতো, বরং দেশের বাইরে থেকে অনেকে দেশে ব্যাক করেছে, এটা আমার কাছে অনেক বড় একটা পজিটিভ সাইন মনে হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতির জায়গা থেকে আসলে অনেক বড় একটা, আসলে এটা ভোলাটাইল, এটা আপনি আসলে কখনোই অ্যাবসলিউট বলতে পারবেন না। আগামী এপ্রিল পর্যন্ত এখনো সময় আছে। শুভবুদ্ধির উদয় যদি হয়, তাহলে জাতীয় সরকার গঠন, বিপ্লবী সরকার গঠন, আমরা এটা নিয়ে এখন চিন্তা করছি। আমরা যারা এখনো মাঠে আছি তাদের জাতীয় সরকার নিয়ে আমাদের এখনো চিন্তা ভাবনা আছে। আমরা যদি এটি সত্যিকার অর্থে করতে পারি, তাহলে আমার মনে হয় এই নিরাশাটা কেটে যাবে, এই অন্ধকারটা কেটে যাবে। আর এখানে জনগণ, আপনার বিপ্লবের স্পিরিট, জনগণ হয়তো চুপ হয়ে গিয়েছে, আপনি দেখতে পারেন বা বলতে পারেন, কিন্তু বিপ্লবের স্পিরিট কিন্তু থেমে যায় নাই। তো আমি চাইবো বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উদয় হোক, বাংলাদেশ আরো উন্নতি হোক, বাংলাদেশের অন্ধকার কেটে আলো ফিরুক, এটা অবশ্যই চাইবো একজন প্রতিবেশী দেশের সাধারণ নাগরিক হিসাবে। এবং একটা প্রতিবেশী দেশ হিসাবে চাইবো যে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উদয় হোক এবং বাংলাদেশ আলোতে ফিরুক এবং এই অন্ধকার বাংলাদেশে কাটুক। এই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আয়াত বাবু, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং এটা আমরা প্রত্যাশা করছি বা এটা আমাদের আশা থাকবে যে আগামীতে শিক্ষার্থী যারা, আপনি বারবার করে যেটা বলছিলেন, এই শিক্ষার্থীদের উদয় হোক বাংলাদেশে, এবং যার ফলে তাদের যেটা স্বপ্ন যে একটা নতুন বাংলাদেশকে রূপায়ণ করা, সেটা যেন সফল হয়, এই প্রার্থনা আমাদের সবার তরফ থেকে রইল। অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।